আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম। দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার। পরাণ সখা বন্ধু হে আমার। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন নদীর পাড়ে, বনের ধারে, গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার। পরাণ সখা বন্ধু হে আমার, পরাণ সখা বন্ধু হে আমার। প্রিয় বন্ধু, নব্বইয়ের বন্ধনে রাজশাহী সকল বন্ধুদের জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের আষাঢ়স্য প্রথম দিবসের দিবস যে এই রাত্রে এই সময় আমরা সব বন্ধুরা নব্বইয়ের বন্ধনে রাজশাহী সমস্ত বন্ধুরা বাংলাদেশের যেখানে যে প্রান্তে আমরা সবাই আছি, সবাই সব জায়গা থেকে বিনিশুতার মালাই একসাথে এক বন্ধনে আবদ্ধ হয়ে আষাঢ়ের এই প্রথম দিবসে আষাঢ়কে আমরা বরণ করে নেব, বর্ষাকে বরণ করে নেব। তাই আজকে সবাই আমরা ভার্চুয়াল যুগে একসাথে এই মিডিয়ায় উপস্থিত হয়েছি। একটু কিছু সময় ধরে, বেশ কিছুটা সময় ধরে আমরা সব বন্ধুরা আনন্দ করব। আর এই আনন্দ দেবার জন্য আমরা আজকে এই বর্ষার এই সময় প্রথম দিনে আমরা একত্রিত হয়েছি। সকল বন্ধুদের জন্য ভীষণ 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 শুভকামনা এই বর্ষার প্রথম দিনে। আসলে আহ মহাকবি কালিদাস থেকে শুরু করে আধুনিক যুগের এই সময়কার সমস্ত কবি সাহিত্যিকদের কিন্তু একই রকমের একটা চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনাটা হচ্ছে এই রকমের যে আষাঢ়ের প্রথম দিবসে বৃষ্টি হবে এমন কোনো কিন্তু কোথাও কোনো মানে নেই। আমরা দেখেছি আষাঢ়ের প্রথম দিনে কত রুক্ষ সূক্ষ্ম দিন গেছে যখন কোথাও কোনো বৃষ্টি বাদল হয়নি। আবার আজকে দেখো একেবারে বৃষ্টিতে সমস্ত দেশ একেবারে মানে বরিশ ধরার মাঝে শান্তির বাড়ি, এক ধরনের শান্তির বাণী নিয়ে এই বৃষ্টি হচ্ছে আজকে সারা দিনময়। বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো, এই সুস্থতা কামনা করে আমরা তিন বন্ধু আজকে তোমাদের সাথে মোটামুটি 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা আনন্দ করব, মজা করব গানে আবৃত্তিতে। আমাদের সাথে তোমরা যুক্ত থাকবে সেই প্রত্যাশা নিয়ে আমি আজকে সঞ্চালনার দায়িত্বে আছি, আফরোজা আজিজ মুন্নি। আর আমাদের ভীষণ ভীষণ প্রিয় বন্ধু সুদূর রংপুর থেকে যুক্ত হয়েছে আমার প্রিয় বন্ধু, তোমাদের সকলের প্রিয় বন্ধু, একদম বলিষ্ঠ কণ্ঠ, একদম বাচিক শিল্পী বলতে যাকে বোঝাই, রেজাউল করিম রেজা আমার বন্ধু। আর আমার সাথে আরো একজন বন্ধু আছে, আমাদের সকলের প্রিয়, আমাদের বান্ধবী, আমাদের মানে কোকিলা কণ্ঠী, ভীষণ সুকণ্ঠের অধিকারিণী আমাদের বান্ধবী। আমাদের সাথে এখন আছে মিতা ভট্টাচার্য। আমরা মিতা ভট্টাচার্য, রেজাউল করিম রেজা, আমি কিছুক্ষণ সময় ধরে আমরা সবাই একসাথে আনন্দ করব, বর্ষাকে বরণ করে নিব। প্রথমে আমি মিতা ভট্টাচার্য বন্ধু তোমাকে বলছি, আজকের এই প্রথম দিবসে আমরা একটু গান দিয়ে শুরু করি। আজকের দিনটিকে, দিন তো চলেই গেছে, আমরা একটু গান দিয়ে শুরু করি। তুমি মিতা ভট্টাচার্য থেকে মিতা ভট্টাচার্য। এই বিশেষ সন্ধ্যা, হ্যাঁ খুব ভালো লাগা, অসীম ভালো লাগা। আজকের এই দিনটা আসলে আষাঢ় দেওয়ার শুরু মানে রবি ঠাকুরের অজস্র গান, শুধু রবি ঠাকুরেরই না, অনেকেরই, অনেক বড় বড় আধুনিক শিল্পীদের অনেক গান আছে যেগুলো আমরা সবসময় শুনি। ঠিক আছে, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথের আশীর একটি গান দিয়েই অনুষ্ঠানটা শুরু করছি। আজকের এই দিনটা আসলে
বাদল দিনের প্রথম কদম করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম করেছ দান, মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছে ঢেকে এই যে আমার সুরে ক্ষেতের প্রথম ধান। বাদল প্রথম কদম করেছ দান। আজ দিনে হয়তো রিক্ত হবে যে তোমার ফুলের ডাক। আজ দিনে হয়তো দিবে না রিক্ত হবে যে তোমার ফুলের ডাক। এ গান শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে। এ গান শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে। আসিবে তরুণী যদি তব সম্মান। বাদল ধীরে প্রথম কদম করেছ দান। বাদলের প্রথম কদম করেছ দান। অসাধারণ, ভীষণ সুন্দর। বাদল দিনেরও প্রথম কদম ফুল করেছ দান। আহা, খুব সুন্দর, ভীষণ সুন্দর। আসলে বুদ্ধদেব বসু ভাষায় যদি বলি তাহলে হবে কি যে বর্ষা ও বিরহ এই দুটি বিষয় কাব্যে আজ পর্যন্ত প্রধান হয়ে আছে। তার একটি কারণ, তাতে কোনো সন্দেহ নেই যে মেঘদূত আবহমান কাল ধরে প্রতিপত্তি করে আসছে। মানে মানে কালিদাসের মেঘদূত কিভাবে যে এখনো আধিপত্য বিস্তার করে আছে, এই মানে আষাঢ়ের প্রথম দিন এই প্রথম মেঘকে দেখে মেঘদূতের সেই যে মধ্যযুগের সেই কাব্যগ্রন্থ থেকে শুরু করে আজ পর্যন্ত এই বর্ষা ঋতু কিভাবে যে মানুষকে আগলে রাখে ভালোবাসা দিয়ে, বিরহ কাতর করে তোলে, তাই আষাঢ় নাইরে বোঝা যায় না। পুরনো সাহিত্যের কবিরা বর্ষাকালকে বিরহের কাল বলে উপস্থাপন করেছেন, এই জন্য বর্ষাকালকে বিরহের কাল বলা হয়। প্রত্যেকটি কবি সাহিত্যিক বিরহে আপ্লুত হয়ে পড়েন। এই বর্ষাকাল এলে যেন
সমস্ত রকমের লেখা কলমের মাথায় যেন উগলে আসতে চাই। তো প্রত্যেকটা কবির কবিতায় বহুবার এই বর্ষা ঋতু নব নব রূপে ধরা দিয়েছে, বিভিন্ন উপকরণ হিসেবে জুগিয়েছে তাদের লেখনীর ভাষা। তো মধ্যযুগের যুগের বাংলা গীত কবিতা থেকে শুরু করে বর্তমান যুগের যত কবি সাহিত্যিক আছেন প্রত্যেকের উপস্থাপনায় এই বর্ষা ঋতু যেভাবে ধরা দিয়েছে, আমাদের প্রিয় বন্ধু রেজার কাছে গেলে আমরা বুঝবো কিভাবে ধরা দিয়েছে। আমাদের প্রিয় বন্ধু, আমার প্রিয় বন্ধু রেজা, এইবার রেজা কবিতা বলবে, কথা বলবে, রেজার কথা শুনবো এবার। বন্ধু রেজা, রেজাউল করিম রেজা। অনেক ধন্যবাদ বন্ধু। মানে আমার প্রথমে মিতা ভট্টাচার্যের কথার রেশ ধরেই বলতে চাই যে অসাধারণ গান শুনলাম। তুমি প্রথমে মানে পরিচয় করে দিয়েছো বন্ধু যে রেজা রংপুরের বন্ধু, কিন্তু মিতা মানে কোন এলাকার বন্ধু আমি এটা জানতে পারিনি, এর পরে যেন আমি জানতে পারি। আর একটি কথা, বিনি সুতার বন্ধনে আবদ্ধ হয়ে এই গ্রুপে যে আমরা প্রোগ্রামগুলো করছি, আমি এতে পূর্বে আর একটি প্রোগ্রাম আমি করেছিলাম, আমার এতটাই ভালো লেগেছিল যে হ্যাঁ আমি অভিভূত হয়েছি। আর ওই যে একটা গান আছে না, সম্ভবত এটা মানে রবীন্দ্রনাথেরই গান, যে তুমি কেমন করে হে গান করো হে গুণী গুণী, আমি অবাক হয়ে শুনি। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি কেমন করে হে উপস্থাপনা করছো হে বন্ধু মুন্নি, আমি যেন অবাক হয়ে শুধু শুনি আর শুনি। মানে তোমার সঞ্চালনা, সঞ্চালনা এত ভালো লাগছে বন্ধু, মানে সত্যি মানে আমি অভিভূত। তো যাই হোক, ধন্যবাদ। আমরা আজকে আড্ডা, কবিতা, গান এগুলোই হবে এখানে। তো রবীন্দ্রনাথের এই গানের পরে পরেই, যদি এই কবিতাটি আমার পড়বার কথা ছিল না, প্রথমে আমি অন্য কবিতা পড়তাম, কেন যেন মনে হলো যে কবিগুরু দিয়েই শুরু করা যাক আজকের মানে আমার এই আবৃত্তি পর্ব। আমি প্রথমে যে কবিতাটি পড়বো এটি অত্যন্ত চির মানে পরিচিত একটি কবিতা। কবিতার নাম হচ্ছে সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানে ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। যান্ত্রিক গোলযোগের কারণে আমরা বোধহয় রেজাকে একটুখানি সময়ের জন্য খুঁজে পাচ্ছি না। আশা করি খুব দ্রুত সে আমাদের মাঝে ফিরে আসবে। মিতা, আমাকে শুনতে পাচ্ছ? বন্ধুরা, মিতা, আমাকে শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ মুন্নি, শুনতে পাচ্ছি তোমাকে। আচ্ছা, রেজাকে আমরা বোধহয় কিছুটা সময় হয়তো
চলে আসবে। এই তো আমাদের যন্ত্রের যুগে একটু যন্ত্রের জ্বালা সইতেই হবে। কেননা আসলে জ্বালা না থাকলে কি আর ভালোবাসা মধুর হয়? তো এই ভার্চুয়াল যুগে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করছি, এত বৃষ্টি ভেজা সময়ে এইরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও যে আমরা প্রত্যেকটা বন্ধুকে দেখতে পাচ্ছি এই বদৌলতে, ভার্চুয়ালের বদৌলতে, সেটি জ্বালা তো একটু সইতে হবে। জ্বালা সবসময় মধুময়। আহ আমরা কিছুক্ষণের জন্য রেজাকে একটুখানি বোধহয় হারিয়ে ফেললাম, ইনশাল্লাহ ফিরে আসবে খুব দ্রুত। তার মধ্য দিয়ে আমি একটুখানি বলি যে মধ্যযুগের বাংলা গীতি কবিতায় বর্ষা এসেছে রাধিকার প্রেমকে উস্কে দেবার জন্য, বিশেষ করে অভিসার ও বিরহ পর্বের বর্ষা যেন মানে প্রেমের মধ্যে প্রেমানলে ঘৃত ছিটানোর মতো। বৃষ্টির বর্ষণের সঙ্গে সঙ্গে রাধার কণ্ঠে বেজে ওঠে এ ঘোর রজনী মেঘের ঘটা, কেমনে আইলো বাটে আঙিনার মাঝে বধুয়া ভিজিছে দেখিয়া পরানো ফাটে। এই যে রাধার প্রেম বিরহের যে মধ্যযুগের যে বিষয়গুলো এসেছে, সে সময় আমরা দেখেছি বর্ষা ঋতুর মধ্যে সমস্ত প্রেম বিরহ ভালোবাসা মানে না পাবার বেদনাগুলো একেবারে উঠে এসেছে। ঠিক রাধাকে আবার তার প্রেমিকের জন্য আমরা ব্যাকুল হতে দেখেছি তার ব্যাকুলতা। রাধা তার ব্যাকুল হয়ে সে তার সখীর কাছে বলছে, হে সখী हमारे दुखेर नाहि ओर এ ভরা বাদ বহাবাদর শূন্য মন্দির মোর। এই যে রাধার ব্যাকুলতা, তার সখীর কাছে তার না পাবার প্রেমিককে না পাবার মানে পিয়াসা যেভাবে ব্যক্ত হয়েছে, এগুলো সত্যি এক মানে অনবদ্য সৃষ্টি এক একটা কবির, যেগুলো বর্ষা ঋতুকে ঘিরেই আমাদের যুগে যুগে কালে কালে মধ্য যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত যে সাহিত্যগুলো আমরা দেখেছি, সেই সাহিত্যের মধ্যে উঠে এসেছে। আমরা আসলে ভার্চুয়াল যুগের এই আধুনিক প্রযুক্তিতে যদিও অনেক বিজ্ঞানের অবদান, কিন্তু এই মুহূর্তে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না আমার দুই বন্ধুকে, মিতা ভট্টাচার্য এবং হচ্ছে রেজাউল করিম রেজা। আমার দুই বন্ধু অফ স্ক্রিনে চলে গেছে কোনো মানে হয়তো সমস্যার কারণে। আশা করব খুব দ্রুত ফিরে আসবে ওরা আমাদের এই প্রোগ্রামের মধ্য দিয়ে। আর আমি একটু জানতে চাইছি বন্ধুদের কাছে, বন্ধুরা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আমাকে একটু তোমরা জানাও, আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? যে সমস্ত বন্ধুরা আমাদের দেখছো, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি? আমাকে একটু কি জানাবে তোমরা কেউ? আমাকে শুনতে পাচ্ছ? আমরা কিন্তু রেজাকে আর মিতাকে হারিয়ে ফেলেছি, আমরা পেয়ে গেছি পেয়েছি। নেট হঠাৎ মানে চলে গেল, কেন যেন গেল। এটা তো যাবেই, এটা তো যাওয়া আসার মধ্যেই থাকবে, তাই না? সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? এই ভালোবাসার উল্টো পিঠে যাতনা থাকবে বন্ধু। তুমি ভাবছিলা সুখ ভোগ করবে আর তুমি ভালোবাসা এই যন্ত্রণা নিবে না, তা তো হবে না। যাক, আমরা পেয়ে গেছি বন্ধু রেজাকে। মানে যে কবিতাটা আমি মানে পড়তে শুরু করেছিলাম রবীন্দ্রনাথের, ওটার ওই সময় নেটটা যাওয়াটাও একটা মানে ভালো দিক ছিল, এই জন্য যে কবিতা মানে ওই যে এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, হ্যাঁ, মানে একটা হতাশার মধ্যে না। তো আমার কেন যেন তখন মনে হয়েছিল যে আসলেই একটা হতাশার মধ্যেই আমি বিরাজ করছিলাম। কৃষক যেরকম হতাশায় ছিল, হ্যাঁ, আজকে এই কবিতাটা পড়তে গিয়ে আমার একটা হতাশা কাজ করলো। কেন যেন মনে হচ্ছে যে কৃষকের সঙ্গে আমার একটা বন্ধুত্ব হয়ে গেল। তো যাই হোক, মিতা কোথায় গেল? মিতা কোথায়? তোর মতো কোথাও বোধহয় এরকম ভার্চুয়াল যুগের যন্ত্রণা আমি একটু পরে না হারিয়ে যাই আমার। তাহলে ঠিক আছে, তাহলে আজকে তুই আর আমি থাকি, আমি আরেকটি কবিতা শুরু করি। অবশ্যই, হ্যাঁ বল। এটিও এমন একজনের কবিতা, এটি হচ্ছে মানে রামচন্দ্র পালের লেখা একটি কবিতা, বর্ষাকে নিয়েই। মানে মেঘকে অর্থাৎ মানে প্রেমিকার সঙ্গে তুলনা করেছেন তিনি কবি রামচন্দ্র পাল, ওপার বাংলার কবিতা মানে কবি সম্ভবত উনি। কবিতাটির নাম হচ্ছে কৃষ্ণকলি
ও শ্রাবণ শাখা। আমি আবৃত্তি করছি, আমি জানি না আমাদের এই রাজশাহীর বন্ধনে এই গ্রুপের বন্ধুদের মানে কেমন লাগবে জানি না, এবং বন্ধুরা আমাদের প্রোগ্রামটা দেখছে কিনা। আমি না, মানে অনেক বিশেষ বন্ধুই করে দেখছে, অনেক ও কমেন্টস এসছে, আমি তোর ফাইন পরে ফাইন, তোকে বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে আমি কৃতজ্ঞ, বিশেষ করে মানে এর আগে যে মানে প্রোগ্রামটি আমার যে বন্ধু উপস্থাপনা সঞ্চালনা করেছিল, বাবু তারপর মিলন, বাবু হ্যাঁ বাবু, বাবু আছে, বাবু অসাধারণ। দেখছে। ওরে ওরে বাবা, বাবু বাবুর বলছে যে চমৎকার। হ্যাঁ, বাবুর যে বাবু খুব সঞ্চালনা, হ্যাঁ। আর মিলন মানে গতকাল যখন ফোন করেছিল তখনই ধরে নিয়েছিলাম যে কোনো না কোনো আছেই, প্রোগ্রাম আছে। হ্যাঁ, সে নাছর বান্দার মতো পরবর্তীতে আবার সে ফোন করে জানিয়েছে। তো আমি ধন্যবাদ জানাই মিলন, ধন্যবাদ জানাই বাবুকে, এবং যে আমাকে এখানে আনবার জন্য সুযোগ করে দিয়েছে তাপস, ওকেও আমি ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার এই বর্ষাকে নিয়ে কবিতা, কৃষ্ণকলি ও শ্রাবণ সখা, রামচন্দ্র পালের লেখা এই কবিতা। আমি আজ মেঘ পড়েছি, তুমি আজ সবুজ জামা, খোলাই বুক পেতেছি, মেঘা তুই বৃষ্টি নামা। মেঘা, তোর বুকের ভেতর যত সুখ দুঃখ আছে, নিজেকে নিঃস্ব করে খুলে দে আমার কাছে। যে তুমুল কান্না ধ্বনি চেরে বুক আকাশটাকে, যে আগুন একলা পোড়ায়, সে আগুন দে আমাকে। আমি তোর পাহাড়ি বন, আমি তোর জঙ্গি ঘাটি, আমি তোর বিপন্ন মাঠ, আমি তোর গ্রামের মাটি। আমি তোর বন্যা ধারায় ভেজে আজ মাদল হব, ভেজে তোর ফুটবে পাতা, সবুজের হাট বসাবো। আমি এই বুক খুলেছি, খুলেছি শরীরটাকে, যা খুশি যেমন খুশি করে তুই নে আমাকে। মাটি কর ওলট পালট, তবে বুক নরম হবে, তবে তো আগুন থেকে মেঘে খুব বৃষ্টি হবে। পেছনে নিষ্পেষণে আমাকে নিংড়ে নিবে, তবে তো পাতায় পাতায় সবুজের ফুটবে ছবি। ডেকে নিক উথাল পাতাল পাগলেই বৃষ্টি ধারা, আমি তোর, আমি তোর সর্পসহা, আমি তোর সর্পহারা। বুকে তোর কান্না ছিল, দে তুই নিঃস্ব হলি, তুই আমার শ্রাবণ সখা, আমি তোর কৃষ্ণকলি। তুই আমার, তুই আমার শ্রাবণ সখা, তুই আমার কৃষ্ণকলি। তুই আমার শ্রাবণ সখা, তুই আমার কৃষ্ণকলি, কৃষ্ণকলি, কৃষ্ণকলি। বাহ বাহ, মুন্নি, চমৎকার, অসাধারণ। রেজা, মুগ্ধ, একদম মুগ্ধ। আমি তো তোর অনেক ভক্ত, ভীষণ ভালো লাগে, মুগ্ধ হয়ে শুনি। কৃষ্ণকলি আমি তারই বলি। তো কৃষ্ণ, এই যে প্রেম, মানে থ্যাংক ইউ বন্ধু। দেখেছি তার কালো হরিণ চোখ, এই যে কৃষ্ণকলির চোখে আসলে ভাষা বুঝতে গেলে তো প্রেম লাগে। মানে আমরা যদি পুরনো সাহিত্য ঘাঁটি, মধ্যযুগের সাহিত্য ঘাঁটি, বর্তমান সাহিত্য ঘাঁটি, তুই সাহিত্যের ছাত্র, আমিও সেই একই পথের পথিক, একই। তো আমরা জানি যে সেই সময় থেকে বিচিত্র বর্ণনা উঠে এসেছে এই বর্ষা ঋতুকে ঘিরে। আমরা যদি নিশ্চয়ই। মেঘদূতের কাছে যাই,
প্রেম কাকে বলে, বিরহ কাকে বলে, এই এর যে অসাধারণ বর্ণনা কালিদাস দিয়েছিলেন, সেইখান থেকে শুরু প্রেম বিরহের বিচ্ছেদের সেই জ্বালা, এবং এই বর্ষা ঋতুতেই সেই সমস্ত আবেগ ঢেলে দিয়ে মেঘকে দূত হিসেবে পাঠানোর যে আমরা মানে প্রত্যেকটা মানে স্তবকে দেখেছি হাহাকার কালিদাস প্রকাশ করেছেন যজ্ঞের মধ্য দিয়ে। তো এইখানে কালিদাস বলছেন মানে তার যজ্ঞের মুখ দিয়ে যে এক চমৎকার একটি কথা, হে মেঘ তোমার মতো সৌভাগ্যশালী কজনই বা আছে। এই যে আষাঢ়স্য প্রথম দিবসের মেঘকে যজ্ঞ যখন তার প্রিয়ার কাছে যাবার জন্য অনুরোধ করছে এবং বলছে, হে মেঘ তোমার মতো সৌভাগ্যশালী কজনই বা আছে, যে তুমি আমার বার্তাবাহক হয়ে আমার প্রিয়ার কাছে আমার প্রেমের, আমি যে কষ্টে আছি, বিরহে আছি, তাকে ছাড়া এই ৮ মাস আমি যে এই নির্বাসনে খুব কষ্টে আছি, এটি তুমি যে বলো তাকে। তো এই যে এই বিরহ জ্বালাগুলো তো কবিদের লেখনীতে উঠে এসেছে এই আষাঢ়ের প্রথম দিনেই। যারা প্রেম করুক বা না করুক, মনে মনে করুক আর প্রকাশ্যেই করুক, বলুক আর না বলুক, দু কলম মনে মনে লিখুক আর কাগজে লিখুক, লিখে কিন্তু আষাঢ়ে এলে। আমার মেয়ে কি সুন্দর করে বললো আজকে এটা। হ্যাঁ হ্যাঁ, যে মানে মানে অন্তত প্রেমের একটা স্মৃতি রোমন্থন হবে কিন্তু আজকে। একদমই একেবারেই সেই একেবারেই। আমরা মিতাকে পেয়ে গেছি, অত্যন্ত আনন্দিত আমরা এই মুহূর্তে। মিতা চলে এসেছে যন্ত্রের যন্ত্রণা থেকে। মিতা, তুমি আমাদের এখন একটি গান শোনাও। আমরা আবার গানের মধ্যে যাই, একটা গান নিয়ে এসো। আমাদের প্রিয় বন্ধু মিতা ভট্টাচার্য এবারে আমাদের গান শোনাবে, আমরা গান শুনবো। মিতা ভট্টাচার্য আমাদের বন্ধু কোথা থেকে যোগ দিয়েছে আমি এটা আমি জানতে কঠিন ব্যাপার, কারণ খুব বৃষ্টি হয়েছে আজকে। হ্যাঁ, মিতা ভট্টাচার্য তুমি কোথা থেকে, তোমার রেজা জানতে চাইছে, মন দিয়ে শুনলাম। বন্ধু তোমার বাড়ি আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি রাজশাহীর মেয়ে। আমি পিন স্কুল থেকে পড়াশোনা করেছি, রাজশাহী কলেজ থেকে, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখন ঢাকাতে আছি, এখন ঢাকায় অবস্থিত। আচ্ছা, আমি আসলে বর্ষার গান বলতে গেলেই তো আমরা সবসময় রবি ঠাকুরকেই ভাবি। একটু ভিন্ন ধারার গান করছি, আধুনিক গান। শ্রীকান্ত আচার্যের খুব নামকরা বিখ্যাত গান বলা চলে, অনেকেরই কণ্ঠে এই গানটা শোনা যায়। তার স্ত্রীর রচনা এই গানটা, তার বিশেষ লিখেছেন আমার সারাটা দিন মেঘলা আকাশ।
রচনা আমার স্বপ্ন সুখের ভাবনা আমার হাতে হোক রচনা আমার স্বপ্ন সুখের ভাবনা যে সুখে চাকরি হারাতে তোমাকে না আমার সারা কাঁদে মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে না শুধু শ্রাবণ সন্ধ্যার তোমার কাছে চেনা আমার সারা কাঁদে মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে না বাহ, ধন্যবাদ বন্ধু। মিতা, ভীষণ একটি সুন্দর গান। আসলে আমাদের সকলেরই খুব প্রিয় একটি গান। দারুণ। বৃষ্টি তোমাকে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ সবই নিয়ে নিল আর বৃষ্টিটা দিয়ে দিল, তাই তো? আমাদের খুব আসলেই মানে কি অসাধারণ অনুভূতি, কি যে ভালো লাগা। হা হা তপ্ত জ্বালা বাষ্প দিনের শিয়রে কাঁপে হৃদয় আমার। আকাশ প্রসন্ন হও, রৌদ্র হর মেঘে মেঘে ঝঞ্ঝা কালো করো দিগঞ্চল, দীর্ঘ করো তমস গুণ্ঠন, আমাকে আবৃত্ত করো ছায়াস্তন, একখানি ধূসর বাতাস ঢালা অকরুণ আলোর মালাই। এই যে অসাধারণ অনুভূতিগুলো, মানে কবিতায় কবির যে শঙ্খ ঘোষ তার কবিতার মধ্য দিয়ে যে মানে আবৃত্ত করতে চেয়েছেন, এই গানের মধ্যেও সেই আবৃত্তের একটা জায়গা এসে যায়। আমরা বন্ধু রেজার কাছে যাব। রেজার কাছে যাবার আগে আমরা একটু আমাদের বন্ধুদের বেশ কিছু কমেন্টস এসছে, যে একটা একটু পড়ি। কি ভাল লাগছে, বন্ধুরা আমাদেরকে দেখছে, শুনছে এবং আমাদেরকে কি সুন্দর অনুভূতি জানাচ্ছে। অনেকেই আমাদেরকে শুভকামনা জানিয়েছে আষাঢ়ের। আর এখানে মণি, আমাদের এক ফ্রেন্ড, সেও খুব ভালো আবৃত্তি করে। মণি থাকে ঠাকুরগাঁয়ে। মণি লিখেছে যে বর্ষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়, সেদিন তোমার সাথে করো পরিচয়, কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়। এদিকে জুথি আমাদেরকে বলছে বরিশ ধরার মাঝে শান্তির বাড়ি। তারপরে শামিমা ফেরদৌস, মানে ফেরদৌসি আমাদের ফ্রেন্ড, সে আমাকে বলেছে মুন্নির খোপায় ফুল মানে কদম ফুল নেই কেন? আসলে আজকে এত বেশি মানে বৃষ্টি, আর থাকি তো শহরে, কদম ফুল খুঁজতে যেতে হতো কোথাও, হয়তো পাইনি, যে কারণে শুকনো ফুল লাগিয়েছি আর কি। যাই হোক, এরকম অনেক বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক সুন্দর অনুভূতি আমরা পেয়ে গেছি। একটু একটু করে পড়বো কথার ফাঁকে ফাঁকে। বন্ধু রেজার কাছে যাব। রেজা, একটা কবিতা, তোর কথা শুনবো, তোর কবিতা শুনবো। না, আজকে কেন যেন মানে তোর কথাই শুনতে ইচ্ছা করছে। আমার কেন যেন মনে হচ্ছে যে আমি কোনো কথা সাহিত্যিক, মানে কথা সাহিত্যিকের কথা শুনছি কিনা। যে মুন্নি এত অসাধারণ করে কথা বলতে পারে, বিভিন্ন কবি লেখকের রেফারেন্স দিয়ে এই বর্ষার এই বন্দনা এত সহজে, মানে সবাই কিন্তু করতে মানে জানে, কেউ মানে কেউ করতে পারে, কেউ পারে না। তো তোর যে অসাধারণ উপস্থাপন, আমার সত্যি ভালো লাগছে। আবারও বোধহয় আমরা একটু গোলযোগের মধ্যে পড়ে গেলাম। আসলে আজকে ভীষণ বৃষ্টি, এত বেশি বৃষ্টি চারিদিকে, যে বৃষ্টির কারণে নেটের সমস্যা হতেই পারে। নেট বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করছে, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, যে কারণে আমরা মাঝে মাঝে হারিয়ে ফেলছি আমাদের বন্ধুদের। রেজারও বোধহয় একটু সেই সমস্যায় পড়েছে। মিতা আবার এসে গেছে। এই ফাঁকে
আমি একটা কবিতা একটু শোনাই, রেজা ফিরে আসুক এই জন্য এই সময়ের মধ্যে। আমাদের আধুনিক যুগের আমাদের কবি শামসুর রহমানের লেখা মেঘতন্ত্র নামের একটি কবিতা। কবিতাটি আমি চেষ্টা করছি। মেঘরে মেঘ, তুই আছিস বেশ, মনের চিন্তা নেই কো দেশ। ডানে বললে ঘুরিস ডানে, বামে বললে বামে, হাবে ভাবে পৌঁছে যাবি সোজা মোক্ষ ধামে। চলাই ধিমে তালের রেশ, মেঘে মেঘ, তুই আছিস বেশ। যাদের কথায় জগৎ আলো, বোবা আজকে তারা, মুখে তুবড়ি ছোটে তাদের হঠাৎ মূর্খ যারা। দিন দুপুরে ডাকাত পড়ে পাড়ায় রাহা জানি, দেশের দশায় ধেড়ে কুমির ফেলছে চোখের পানি। পৃথিবীটা ঘুরছে ঘুরুক, মানুষ উঠুক চাঁদে, ফাটাই বোমা সাগরে তলায় পড়ছে পড়ুক ফাঁদে। তোর তাতে কি, খড় বিচুলি পেলেই পোয়া বারো, জবাব কেটে দিন চলে যায় পশম বাড়ুক আরো। জগৎ জোড়া দেখি সই সবুজ চিকন ঘাসের দেশ, মেঘরে মেঘ, তুই আছিস বেশ। মেঘরে মেঘ, তুই আছিস বেশ। ধন্যবাদ বন্ধুরা। রেজা নেই, এই ফাঁকে আমি একটা সুযোগ করে কবিতা দিয়ে দিলাম। মানে কি আর করার, সুযোগ আসলে হাতছাড়া করতে নাই। মেঘেদের যদি এত সুযোগ আসে বর্ষাকালে, তাহলে আমরা কেন হাল ছাড়বো বন্ধু। বন্ধু মিতা আছো আমাদের সাথে, মিতা একটি গান শুনি, এর ফাঁকে আশা করি আমাদের মাঝে আমাদের বন্ধু রেজা ফিরে আসবে। আমরা এখন আমাদের বন্ধু মিতা ভট্টাচার্যের কণ্ঠে একটি গান শুনবো। মিতা ভট্টাচার্য। হ্যাঁ, আসলে ডেটের জন্য বারবার কখনো আমি কখনো রেজা কখনো আমি মিস করে দিচ্ছি। আচ্ছা, একটা রবীন্দ্র সঙ্গীত করি, এটাও বর্ষার উপলক্ষে। এসো শ্যামল সুন্দর গানটা করবো, খুব পছন্দের গান আমার। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, অনতর তপহারা পেশাহারা সৌম্য সুন্দর, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। রেখেছে কাকিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, বকুল রেখেছে কাকিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। তোমার চঞ্চল বাজিবে কঙ্কর, বাজিবে কি ঝঙ্কারিবে মঞ্জুরি অনুরূপ শ্যামল সুন্দর, অনুতম তপহারা পেশাহারা সঙ্গ সুন্দর, বিরোহিণী চাহিয়া
আছে আকাশে এমন সুন্দর। ধন্যবাদ। বাহ! আমরা আমি তার অসাধারণ বন্ধু। কণ্ঠে ভীষণ সুন্দর একটি গান শুনলাম। ভীষণ ভাল লাগলো। আসলে মানে বর্ষা ঋতু আমাদেরকে সবাইকে একেবারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আমরা রেজাকে পেয়ে গেছি। আমরা বন্ধু রেজার কণ্ঠে একটি কবিতা শুনবো। রেজা আ কিছু বল, কিছু কবিতা। তোর না, তো না, না। অসাধারণ বাচনভঙ্গি, বাচিক শিল্পী, তুই তো অসাধারণ বলিস। আম আরে আজকে আমি কি এখন বলবো যে পুরনো প্রেম উতলে পড়ছে, আমাকে দেখে কি তুই হারিয়ে গেলি সেই ইউনিভার্সিটি লাইফে, যে তোর আর কথাই বন্ধ হয়ে গেল? অনেকটা তাই। আমি তো মুগ্ধ হয়েই শুনছি। আমি তো তোকে বলেছি মানে শুরুতেই। তো যাই হোক, মানে একটি কথা বললি যে এই বর্ষা আসা মানে সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়া। যেমন আমাদের আনন্দ ভাসিয়ে নিয়ে যায়, দুঃখ ভাসিয়ে নিয়ে যায়। এমনি একটি কবিতা আমাদের নাগেশ্বরীতে, মানে আমি তো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় অবস্থান করি। তো প্রায় 2 ঘন্টা আগে বৃষ্টি হয়েছে এখানে, মুষলধারে। হয়নি কিন্তু বৃষ্টি হয়েছে, মানে আজকে সারাদিনই বৃষ্টি হয়নি। যদি ওইটুক বৃষ্টি না হতো তাহলে হয়তো বা একটু মানে আফসোস থেকে যেত, এবং রবীন্দ্রনাথের উপর একটা আক্ষেপ থেকে যেত যে উনি বলেছিলেন যে নীল নবঘন আষাঢ় গগনে তিল ছায়ার নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। মানে ঘরের বাহিরে কেন, ঘরে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে আমাদের, তো কোনো বৃষ্টি নেই। তো বৃষ্টি হয়েছিল। তো এখানে আমাদের তো তুই জানিস যে এটা মানে বন্যা দুর্গত এলাকা। এখানে ঘর বাড়িগুলো ভেসে নিয়ে যায়, মানুষের চরম কিছু দুর্ভোগ। তো এইটিকে কেন্দ্র করে নিয়ে একটি কবিতা, যদিও কবিতাটি লিখেছেন উপার বাংলার কবি রাম বসু। কবিতাটির নাম হচ্ছে পরাণ মাঝি হাঁক দিয়েছে। আমি আবৃত্তি করছি সেই কবিতারই, পরাণ মাঝি হাঁক দিয়েছে। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না। খোকাকে শুইয়ে দাও, তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও। গায়ে কাঁথাটা টেনে দাও। অনেকক্ষণ, অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে। মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে তোমার চুলের মতো কালো আকাশে। বর্ষার ঘোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে। কোমর পাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয়, বোধহয় ভেসে গেছে জলের তোড়ে। অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায়। নলবনের ধার দিয়ে, পান বরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো, আলো পড়েছে ঘোলা জলে রামধনুর মতো, রামধনুর মতো এই রাত্রির বেলা। ধান ক্ষেত ভাসিয়ে জল গড়ায় নদীতে, স্টিমারের তলায় আমাদের অভাবের মতো, ঠিক আমাদের কপালের মতো। আমাদের পেটে ভাত তো নেই, পরনে কাপড় নেই, খোকার মুখে দুধ তো নেই এক ফোঁটাও। তবু তবু কেন এই গঞ্জ হাসিতে উছলে ওঠে? তবু কেন এই স্টিমার শস্যেতে ভরে ওঠে? আমাদের অভাবের নদীর উপর কেন ওরা সব পাজরকে গুড়িয়ে যায়? শোনো, বাইরে এসো। বাকের মুখে
পরাণ মাঝি হাঁক দিয়েছে, শোনো বাইরে এসো, ধান বোঝাই নৌকো রাতারাতি পেরিয়ে যায় বুঝি, খোকাকে শুইয়ে দাও, বিন্দার বউ শাখে ফু দিয়েছে, এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুজিয়ে মরবো না, এবার আমরা প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাঁদবো না, এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না। বাঁকের মুখে কে যাও, কে লণ্ঠনটা বাড়িয়ে দাও, আমাদের হাঁকে রূপ নারায়ণের স্রোত ফিরে যাক, আমাদের সটকিতে কেউটে আধার ফর্সা হয়ে যাক, আমাদের হৃৎপিণ্ডের তাল তামামার মতো, ঝড়ের চেয়েও তীব্র আমাদের গতি, শাসনের মুগুর মেরে আর কতকাল, আর কতকাল চুপ করিয়ে রাখবে। এসো বাইরে এসো, আমরা হেরে যাব না, আমরা মরে যাব না, আমরা ভেসে যাব না। নিঃস্বতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ, আমাদের বিদ্রোহ, আমাদের বিদ্রোহ, আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে। এসো বাইরে এসো, আমার হাত ধরো। পরাণ মাঝি হাঁক দিয়েছে, পরাণ মাঝি হাঁক দিয়েছে, পরাণ মাঝি হাঁক দিয়েছে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। মুগ্ধ হয়ে গেলাম। চারিটা দিক কেমন যেন মানে নিস্তব্ধতায় ছেয়ে গেল। অসাধারণ ভালো লাগা ছুঁয়ে গেল, কিন্তু না পাওয়ার বেদনাগুলো যেন মনে করিয়ে দিল। বর্ষা কি শুধু দুহাত ভরে দেয়? কেড়ে তো নেয় বহু কিছু। এই বর্ষা আসে ভালোবেসে, বর্ষা নিয়ে কত আমরা মাতামাতি করি, কত আনন্দ করি। এর উল্টো পিঠের চিত্র যদি একবার ভাবি, কত ভয়াবহ, কত কঠিন। আহা, যাই হোক, আমরা একটু আবার আনন্দের মধ্যে আসি আমাদের বন্ধুদের নিয়ে। তুমি জানো না বুঝি, আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল। কেউ বলেনি তোমাকে? সে এমনি এক বর্ষাকালে যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো তো কাল ওখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো আর ঘূর্ণি বাতাস তো আছেই। এরই নাম বর্ষাকাল। আমরা বর্ষা ঋতুর প্রতিটি কবির বিভিন্ন ফিলিংস গুলো অনুভব করার চেষ্টা করছি। এক একজন কবি এক এক ভাবে তাদের অনুভূতি প্রকাশ করেছেন বর্ষা ঋতুকে নিয়ে। সেই প্রেম বিরহ বিধুর বিভিন্ন সময় যে উপস্থাপনগুলো, কখনো মিতা ভট্টাচার্যের কণ্ঠে সুর হয়ে আসছে, কখনো আমাদের প্রিয় বন্ধু রেজার কণ্ঠে উচ্ছ্বসিত হচ্ছে বলিষ্ঠ কণ্ঠে। আর আমি মাঝে মাঝে একটুখানি এর মধ্যে ঢুকে পড়ছি। মিতা, বন্ধু মিতা, তুমি আমাদের গান শোনাও। আমরা এখন গান শুনবো। একটি গান হয়ে যাক আমাদের বন্ধু মিতার কণ্ঠে। গান শোনাবো। কবিতা খুব ভালো লাগছিল। পরাণ মাঝি কবিতাটা শুনতে হারিয়ে গেছিলাম। পরাণ মাঝি কবিতা শুনতে শুনতে আমি হারিয়ে গেছিলাম। এত সুন্দর, এত দৃঢ়ভাবে তার শব্দ উচ্চারণ, মুগ্ধ মুগ্ধ হলাম ভীষণ। আর মুন্নির উপস্থাপনাটা সবসময় ওয়ার্ল্ড ক্লাস। না রে, একটা বৃষ্টির গান বন্ধুদের ভুল ধরতে পারে না। নিশ্চয়ই, যে গুণের অধিকারী তার কথা বলতেই হবে, মানির মান রাখতেই হবে। এত বন্ধুদের ভালোবাসা আমি সিক্ত হয়ে যাচ্ছি একেবারে। গান লতা মঙ্গেশকরের একটা কমন গান করতে চাই, সিনেমার গান। গানটা করছি ছোট্ট আকারে, উইদাউট মিউজিক। বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি
হারিয়ে গেছে দৃষ্টি এত মেঘের কোণে কোণে এলো বাতাস হুমসানে এত মেঘের কোণে কোণে এলো বাতাস হুমসানে রিমঝিম 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 বৃষ্টি একটি দুষ্টু অনাথ সৃষ্টি বৃষ্টি 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 ওগো বৃষ্টি তুমি বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি তোমার ঝড় ধারায় ভিজে আমি নতুন হলাম নিজে তোমার ঝড় ধারায় ভিজে আমি নতুন নিলাম নিজে গামা পাধানি ধানি আজ হারিয়ে গেছি আমি বৃষ্টি 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 তুমি মিষ্টি বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি বৃষ্টি মিষ্টি মিষ্টি আমার হারিয়ে গেছে দৃষ্টি লা 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 অসাধারণ, ভীষণ মন ছুঁয়ে গেল, চমৎকার। তোমাকে খুব মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে তোমাকে অশেষ ধন্যবাদ, খুবই ভালো লাগলো, ভীষণ আমার একটি প্রিয় গান শোনাবার জন্য। আর একটুখানি আমরা আমাদের বন্ধুদের কমেন্টসে যাই। আমাদের প্রিয় বন্ধু বাবু লিখেছে চমৎকার, তারপরে আমাদের ডেইজি বন্ধু আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, এইদিকে দীপ্তি আমাদের বলেছে সকলের জন্য শুভকামনা, এইদিকে প্রণব সান্যাল লিখেছে মানে বর্ষার শুভেচ্ছা জানিয়েছে আমাদের সকলকে, এইদিকে তাজউদ্দিন তাজু বাদল দিনেরও প্রথম কদম ফুলের আমাদের শুভেচ্ছা দিয়েছে। এরপরে শাহজাহান লিখেছে সকলের জন্য শুভকামনা, তারপরে হচ্ছে শাহাদাত লিখেছে অসাধারণ আয়োজন, তারপরে হচ্ছে যে আমাদের বন্ধু শিলা রেজা মুনিমিতা তোমাদের সকলের জন্য শুভকামনা। আমরা বন্ধুদের ভালোবাসা নিয়ে আবার আমাদের অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের অনুষ্ঠানের আমরা আমাদের বন্ধু আছে রেজা, আমাদের বন্ধু আছে মিতা, আমরা গানে গানে আবৃত্তিতে মোটামুটি ভাবে এখন একদম মানে আবিষ্ট হয়ে গেছি, ডুবে গেছি একেবারে। মানে খুব মহাদেব সাহার একটি দু চারটে চরণ আমার খুব মনে হচ্ছে এই মুহূর্তে, যে উনি এক জায়গায় লিখেছিলেন যে কাগজ আবিষ্কারের পূর্বে মানুষের প্রেমের কবিতা লেখা হতো আকাশে, কাগজ আবিষ্কারের পূর্বে মানুষের কবিতা লেখা হতো আকাশে, আর সেই ভালোবাসার কবিতা বৃষ্টি হয়ে ঝরে। তো এই যে অসাধারণ মানে অনুভূতির প্রকাশ, আকাশ যদি কাগজ হয় তবে বৃষ্টি হচ্ছে সেই ভালোবাসা। ঠিক আবার তার অন্যভাবে চার্লি চ্যাপলিনের একটি কথা, যে চার্লি চ্যাপলিনকে আমরা দেখি এরকম অবস্থায়, কিন্তু ওনার একটি অনুভূতি দেখো কি চমৎকার করে উনি বলছেন যে আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পাই। মানে অসাধারণ অনুভূতি, যে আসলে এই বৃষ্টি চোখের কান্নাও তো লুকায়, আসলে বৃষ্টি হাসতে শেখায়, কাঁদতে শেখায়, বলতে শেখায়। তো আমরা এখন আমাদের বন্ধু রেজার কাছে যাব। রেজা, আমাদের কিছু শোনাও। আমি মিতার গান নিয়ে একটু বলবো, যে আমি মনে হয় মানে লতা মঙ্গেশকরকে কিছুক্ষণ আগে আমি দেখলাম এবং আমি তার গানও শুনলাম। মানে সত্যি মানে আমাদের, আমি এই জন্য সবসময়ের জন্য মানে গর্ব করি যে আমাদের 90-এর ব্যাচ, 90 শব্দটা তো খুবই একটা আন্দোলনের মধ্য দিয়েই 90টা কিন্তু হয়েছে।
হ্যাঁ, ৯০ আন্দোলনের একদমই। একটা বছর কিন্তু ৯০ এর গণ অভ্যুত্থান। হ্যাঁ, ৯০ মানে অন্যরকম একটা শোনা মাত্রই যেন একটা অনুভূতি দাঁড়ায়। তো আমি মানে আবারও শুভকামনা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি মিতার জন্য। ও আর ওর গানটা সেই বৃষ্টি, বৃষ্টি নিয়ে তো আমার এই কবিতাটাও বৃষ্টির কথা আছে। এটি একটি আম আ প্রেমের কবিতা। আ মেঘ বালিকার জন্য রূপকথা। জয় গোস্বামীর লেখা এই কবিতা আমি আবৃত্তি করছি। মেঘ বালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘ বালিকার রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র ২-৪ পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটুও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই। আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই সবাই আমরা নানান দেশে ভীষণ ব্যস্ত। মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর থেকে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে। সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলোবালি। যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব এক পৃথিবীর ১০০ রকম স্বপ্ন দেখার। সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি।
সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ, উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা, কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, মেঘের পরে, মাঠের পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী, সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী, কিশোর বেলার সেই হরিণী। অসাধারণ বন্ধু, অপূর্ব অপূর্ব। মানে কিছু কিছু মুহূর্তের পরে কিছু বলবার ভাষা পাওয়া যায় না। এই মুহূর্তে যেন মনে হচ্ছে আমি ভাষাহীন, আমি আমার ভাষা হারিয়েছি। অপূর্ব একেবারে, চারিদিকে একটা অন্যরকম মূর্ছনায় যেন ছুঁয়ে গেল সমস্ত মানে জায়গাটা। ভীষণ ভালো লাগা, ভীষণ ভালো লাগা। আমরা ধন্যবাদ আসলে বন্ধু। এরকমই তো চেয়েছিলাম শুরু থেকেই, যে এরকমই আমরা স্মুথলি, তো ওইরকম একটু বিরহ এসেছিল জন্যই বোধহয় ভালো লাগাটা এখন ছুঁয়ে যাচ্ছে একটুখানি, যন্ত্রের যন্ত্রণা প্রথমের দিকে পাওয়ার জন্য। যাই হোক, এবার আমরা মিতার কাছে যাই। বন্ধু মিতা, তুমি আমাদের কি শোনাবে এবার? আমরা কিছু তোমার কাছে একটি গান আবার শুনি। আসলে কবিতা শুনতে শুনতে হারিয়ে যাচ্ছি বারবার, এত ভালো লাগছে। বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করছে, কত মানে উচ্চ স্বরের শব্দগুলো খেয়াল করছি, ভালো লাগছে খুবই। যাবো যাবো। আচ্ছা, রবি ঠাকুরের একটা গান করছি, সেটাও বর্ষার উপলক্ষে, মেঘ বলেছে যাবো যাবো। আসলে ওনার তো অসংখ্য গান এ সম্পর্কে, কিছু জানা, কিছু হয়তো জানি না। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যায়, সব ঘুমিয়েছে, আমি তো আর না। মেঘ বলেছে যাবো যাবো। দুঃখ বলে রইল চোখে, তাহার পায়ে ছিন্ন বুকে। দুঃখ বলে রইল চোখে, তাহার পায়ে ছিন্ন বুকে। আমি বলি নিরানন্দ, আর কিছু না চাই। মেঘ বলেছে যাবো যাবো।
বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, ভুবন বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, বৃন্দাবনে যে যুগে যুগে তোমার নামে আছে যে, বৃন্দাবনে যে যুগে যুগে তোমার নামে আছে যে, মরণ কালে আমি তোমার তরে গীত বলেছে যাব যাব, রাত বলেছে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, খুব সুন্দর লাগলো, ভীষণ সুন্দর একটি গান। মেঘ বলেছে যাব যাব। যাব যাব। তো এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশাই, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশাই, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তাপসহীনে ঘন তমসাই। এ কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসারে মিছে সব, মিছে মিছে জীবনের কলরব। কেবলই আঁখি দিয়ে আঁখি সুধা নিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব, আধারে মিশে গেছে আর সব। আসলে দারুণ। আধারে মিশে যাচ্ছে, মানে পুরো কবিতাটা বলতে ইচ্ছে করছিল, কিন্তু অনেক বড়। আমরা আমাদের শেষের কাছাকাছি এসেছি। আমরা আরো একটি কবিতা শুনবো রেজার, আরো একটি গান শুনবো আমাদের বন্ধু মিতার। তার ফাঁকে আমরা আমাদের বন্ধুদের বেশ কিছু সুন্দর সুন্দর মন্তব্য এসছে রেজাকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে, কিন্তু রেজাকে নিয়ে স্পেশালি বেশ কিছু মন্তব্য, তা একটু না পড়লে হয় না বন্ধুদের ভালোবাসা। একটুখানি পড়ি। রেজার নীল পাঞ্জাবির কিন্তু অনেক প্রশংসা, নীল পাঞ্জাবিতে যে রেজাকে অনেক মানিয়েছে এবং ভীষণ ভালো লাগছে, সেটি আমাদের বেশ বান্ধবীরা বলেছে, কয়েকজন বান্ধবীর মন্তব্য এটা। আর শিমলা নামের আমার একটা স্কুল জীবনের ফ্রেন্ড, এখন আমাদের 90-এর বন্ধু, সবার আমি বন্ধু, ধন্য। অনেক বান্ধবীরা বলেছে তোকে নীল পাঞ্জাবিতে ভীষণ মানিয়েছে। আর শিমলা নামের আমার একটা স্কুল জীবনের বান্ধবী, এখন আমাদের সকলের 90-এর বন্ধনে সকলের বান্ধবী, সে লিখেছে, অদ্ভুত, আমি কিন্তু বাংলায় ভীষণ দুর্বল, কিন্তু বন্ধু রেজা, তোমায় আমি ঠিক ওইভাবে জানি না, তুমি তো আমাদের 90-এর, তাই তো তোমার আবৃত্তি শুনছি আর মনে মনে আমিও মনে হয় মেঘ বালিকায় হয়ে যাচ্ছি, এরকম একটা কথা। আবার একটি অ্যাডভোকেট মুক্তি লিখেছে, রেজা সত্যি দারুণ। তারপরে এরকম জুথি, আমাদের রংপুরের বান্ধবী, ওর বাড়ি রংপুর বাট এখন আমাদের রাজশাহীতে থাকে, জুথি লিখেছে, রংপুরিয়া বাহে বন্ধু কোন এক অনুষ্ঠানে ডুয়েট করতে চাই, এইরকম। আচ্ছা রেজা, আমি কবিতা পাঠ করা শিখতে চাই। আমাদের এক বান্ধবী, সে ফ্রেন্ড মানে বান্ধবী বলছে তোর কাছে কবিতা শিখবে। তারপরে হচ্ছে যে ওর নাম হচ্ছে রুবন। তারপরে অ্যাডভোকেট মুক্তি আবার লিখেছে, রেজা আবৃত্তি করতে ইচ্ছে করছে, আহা ধন্য রে রেজা, কি স্বচ্ছ উচ্চারণ তোমার।
এইরকম মানে মুন্নিতর উপস্থানা অনেক সুন্দর হচ্ছে। যাই হোক, এইরকম আর কি বন্ধুদের ভালোবাসায় আমরা শিখতো। আমাদের বন্ধুরা অনেক 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 কমেন্টস পাঠিয়েছে, ভীষণ ভীষণ রকমের সবাই আমাদের প্রশংসা করছে, ভালোবাসা জানাচ্ছে। আমরাও ভালোবাসা জানাচ্ছি যে সমস্ত বন্ধুরা তোমরা আজকে এই বাদল ও দিনেরও প্রথম কদম ফুলের শুভেচ্ছা নিয়ে ডালি সাজিয়ে আমাদের মুক্তি আমাদেরকে সকলকে এক ডালি করে কদম ফুলের শুভেচ্ছা দিয়েছে। আমরা সেই এক ডালি করে শুভেচ্ছা নিলাম এবং আমরাও এক ডালি করে শুভেচ্ছা সব বন্ধুদের দিলাম। সারা বাংলাদেশে যেখানে যে প্রান্তে 90-এর বন্ধুরা ছড়িয়ে আছে সকলের জন্য আমাদের ডালি ডালি ভালোবাসা, ডালি ডালি ফুলের শুভেচ্ছা। আর আমরা আজকে সকলে মিলে ভীষণ রকমের একটা আনন্দ ঘন মুহূর্তের মধ্যে আছি। এখন আমরা যাব রেজার কাছে আবারও। রেজা একদম ভীষণ রকমের সুন্দর লাগছে নীল পাঞ্জাবিতে, বলিষ্ঠ কণ্ঠের আবৃত্তিতে আমরা সবাই মোহিত হয়ে গেছি। আমরা আবার রেজার কাছে এবার। রেজা, একটি কবিতা বল। অনেক ধন্যবাদ মুন্নি। আসলে যে বন্ধুরা এত চমৎকার করে আমাকে মানে উৎসাহিত এবং অনুপ্রেরণা জোগালো, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি সত্যি ধন্য। আর আমি ইতিপূর্বে বলেছি যে এর আগে একটি প্রোগ্রাম আমি করেছিলাম, সেদিনও আমার এত ভালো লেগেছে যে আজকেও ভালো লাগছে। বিশেষ করে মিতার গান, মিতার মানে অসাধারণ এক কথায়। আর তোমার উপস্থাপনার তো কোনো তুলনা হয় না। হ্যাঁ, মুন্নি যে এত চমৎকার উপস্থাপনা করে এটা যাই হোক, তুই কিন্তু মানে যেহেতু যাই রাজশাহীতে ওই প্রোগ্রামগুলোতে, হ্যাঁ, তখন কাজে লাগবে। তো যাই হোক, এবারে আমি যে বন্ধু, এবারে আমি যে কবিতাটি আবৃত্তি করবো এটি বন্ধুকে নিয়ে। আমার মনে আছে যে আমি তো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, তা তো তুই জানিস যে সেখানে সেটা সম্ভবত 96 কি 97 দিকে আমার চোখের সামনে আমার এক বন্ধুকে গুলি করে মেরে ফেলা হয়েছিল। এটা ছাত্র রাজনীতির যে কয়েকটি দল সেখানে ছিল। আমি তারপর থেকে এই কবিতাটি বেশি আবৃত্তি করি। এবং সেদিন আরো একটি খুন হলো, যেটি কুষ্টিয়ায় একজন এএসআই মানে 3 জনকে গুলি করে যখন মেরে ফেললো, একটি মেয়েকে, তার হাজবেন্ডকে, তারপর ছোট্ট একটি মানে শিশুকেও যখন মাথায় মানে বন্দুক ঠেকিয়ে যখন গুলি করে মেরে ফেললো, এগুলো মানে দেখে এতটাই কষ্ট লাগে যে মানে মৃত্যু কখনো শান্তি বা অস্ত্র কখনো শান্তি নিয়ে আসতে পারে না। এটিকে কেন্দ্র করে আসলে আমরা সবাই মানুষ, আমরা সবাই মানুষ, মানুষ এবং মানুষ। ইসরায়েল ফিলিস্তিন থেকে শুরু করে মিয়ানমার থেকে শুরু করে বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হচ্ছে বিভিন্নভাবে, আমি তীব্র নিন্দা জানাই। এই কবিতাটি ঠিক এমন একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে আমার বন্ধু নিরঞ্জন, ভাস্কর চৌধুরীর লেখা কবিতা, আমার বন্ধু নিরঞ্জন। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা রেজার বোধহয় আবার নেটের সমস্যা হয়েছে। রেজা কে আমরা কিছুক্ষণের জন্য বোধহয় আবার একটু মিস করছি। রেজা কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবে। আমরা আবার রেজার কণ্ঠে আবৃত্তি শুনবো এবং সত্যি সত্যি অসাধারণ একটা ভালো লাগার মুহূর্ত আমাদের ছুঁয়ে আছে। আমরা একটুখানি রেজার জন্য অপেক্ষা করি। এই ফাঁকে কেয়া পাতা তরি ভাষায় কোমল ঝিলে তরুতলার শাখা সাজায় হরিৎ নীলে, ছিটিয়ে মেঠো জল খেলে সে অবিরল কাজল দিঘির জলে। ঢেউ তোলে আনমনে ভাষায় পদ্ম পাতায় থালিকা। আসলে আমরা এমন এক সময়ের মুহূর্ত দিয়ে পার করছি যে চারিদিকে যখন মানুষের জীবন কোথাও যেন থমকে মানে গেছে, আবার আমরা সেই স্বপ্নটাকে লালন করছি সামনে এগিয়ে নেওয়ার জন্য। এই সময়ই আমাদের এই আশার
আর এই আষাঢ়ের এই প্রথম দিবসে আমাদের এই আয়োজন ৯০-এর বন্ধনে আমরা বন্ধুরা একসাথে আয়োজিত হয়েছি, এখানে একত্রিত হয়েছি। আর রাজশাহীর ৯০-এর বন্ধনের আমাদের যে গ্রুপ, সেই গ্রুপের আয়োজনে আয়োজিত হয়েছে আজকের এই অনুষ্ঠানটি। আর আমাদের এই গ্রুপের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে বা কল্পনা করে থাকে, উৎসাহিত করে থাকে আমাদের বন্ধু রাজ মিলন। আমরা যাকে রাজ মিলন হিসেবে দেখি, জানি, সেই মিলনের নামটি না বললেই নয়। সেই সাথে পলাশ আছে, আরো অনেক অনেক বন্ধুরা জড়িয়ে আছেন আমাদের এই গ্রুপের, যারা মানে গ্রুপটাকে নিয়ে এগিয়ে যেতে আমাদের সকলকে এক সুতোয়, এক বিনু সুতার বাঁধা, মানে সারা বাংলাদেশের বন্ধুদের বাঁধতে চেষ্টা করে। সেই সমস্ত বন্ধুদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা, যারা কিনা আজকে আমাদের এই সময় আমাদেরকে এক করতে এই ভাতৃযুগে সাহায্য করছে এবং আমাদেরকে এই বয়সে এসে সমস্ত বন্ধুদের সেই মানে ৯০-এ নিয়ে গেছে এবং সেই স্বপ্নকে এখনো জিয়ে রাখতে আমাদেরকে সবসময় সাহায্য করছে। আমি অন্তরের অন্তরস্থল থেকে সেই সমস্ত বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমরা খুব তাড়াতাড়ি রেজাকে আমাদের মাঝে ফিরে পাবো এই প্রত্যাশা রেখে আমরা মিতার কাছে যাচ্ছি। বন্ধু মিতা, তুমি আমাদের একটি গান শোনাও। আশা করি আমাদের মাঝে এর মাঝে রেজা ফিরে আসবে ইনশাল্লাহ। মিতা, আমরা গান শুনবো। পরিবেশটা একটু ভারাক্রান্ত হয়ে গেল, রেজার কবিতাটাও ছিল সেই আঙ্গিকেই, কথাগুলো একটু ভারী ভারী লাগছে। তা আমি এবার বর্ষার গান করছি না, আমি একটু রবি ঠাকুরের হৃদয় বিদারক গান করছি, অনেক শোনা গান। গেছে ধীরে ধীরে এসে তুমি যেও না ফিরে, দীপ নিভে গেছে এই পথে যখন যাবে আধারে চিনিতে পাবে রজনী গন্ধার গন্ধ ভরেছে মন্দিরে, ধীরে ধীরে এসে তুমি যেও না ফিরে, দীপ নিভে গেছে আমারে পরিবে মনি কখন সেই রাগে প্রহরে প্রহরে আমি গান গেয়ে জানি ভয় পাছে শেষ রাতে ঘুম আসে আঁখি পাতে ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরা যদি ধীরে 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 এসে তুমি যেও না ফিরে, দীপ নিভে গেছে ধীরে ধীরে এসে তুমি যেও না ফিরে, দীপ নিভে গেছে বাহ, আমরা একটি গান শুনলাম। সময় নষ্ট আর না করি, আমি আর কিছু না বলি, একদম সরাসরি বন্ধু রেজার কাছে।
রেজা। এবং হ্যাঁ, সরাসরি আমিও আবৃত্তিতেই যাব এবং অনেক রাত হয়েছে। এটি মনে হয় হ্যাঁ, আমার শেষ পরিবেশনা। আবৃত্তি করছি ভাস্কর চৌধুরীর লেখা একটি কবিতা, আমার বন্ধু নিরঞ্জন। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম। আর কোনো নাম ছিল কি তার? আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল, অবশ্য সে তাকে কিছুদিনের জন্য প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও সে আমাকে বলেনি। তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলছো এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও আমাকে, নইলে অন্য পুরুষ, নইলে অন্য পুরুষ ছিবড়ে খাবে আমাকে। নিরঞ্জন আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, বিভু, চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি, পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেমতাড়িত মানুষের ছায়া দেখিনি। ভয়ানক, নির্বিকার। কিছু বলছেন না যে? আমি জিজ্ঞেস করেছিলাম। কি বলবো? এই ব্যাপারে? কোন ব্যাপারে? এই যে জয়লতা, বাদ দেন। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দিমাগী আর উগ্র সুন্দরী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিবড়ে খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে। এ কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না, মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে করেন, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্য, হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতী মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান মারো, গেরিলা তামিল মারো, এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে, ইতিহাস লিখবে। এ তো মানুষই মরেছে। বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক, শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলে মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও, মানুষকে বাঁচতে দাও, মানুষকে বাঁচতে দাও।
নিরঞ্জন আমার বন্ধু, নিরঞ্জন বাঁচেনি। তার উদ্ধত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি, বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসতো। সে লাশ, আমার বন্ধু নিরঞ্জনের লাশ। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা, জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। যদি দেখেও কেঁদে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল, আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গেছে তার নাম নিরঞ্জন। সে আসলে মানুষ, মানুষ, সে মানুষ, মানুষ। অসাধারণ রেজা। মানে এরপরে আর কিছু বলবার ভাষা খুঁজে পাচ্ছি না, বলা উচিতও বোধহয় নয়। প্রোগ্রামটা এখানে শেষ করে দিলেই এর এটুকুনি আমরা বোধহয় পরিতৃপ্ত হয়ে পরিতৃপ্ত হব আজকের এই অনুষ্ঠানটা নিয়ে। শুধু বলতে চাই, তুমি কেমন করে গান করো হে গুণী, কেবল শুনি, কেবল শুনি। আজকের এই অনুষ্ঠানটি আমাদের 90-এর বন্ধনে রাজশাহীর আয়োজনে আয়োজিত হলো। আমাদের বন্ধুদের সকলের প্রতি আমাদের ভীষণ রকমের ভালোবাসা নিয়ে রেজার এই কবিতা আবৃত্তি রেশ নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুধু বিদায় নেবার আগে একটু বলতে চাই, রেজা আমার ইউনিভার্সিটি জীবনের বন্ধু, আমার পূর্ব পরিচিত। অনেকদিন পরে কখনো এইভাবে দেখা হয়ে যাবে, ওই রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা হয়ে যাবার মতো। মানে 90-এর বন্ধনে এই প্ল্যাটফর্মে আমাদের এই ভার্চুয়াল যুগ আমাদেরকে আবার এক জায়গায় এনে দিল। ভীষণ ভালো লাগছে। মোটামুটি অনেকদিন বাদে রেজার সাথে আমার এভাবে আবার দেখা। ভাবিনি কখনো এইরকম ভাবে কোনো একটা অনুষ্ঠানে দুজনে দেখা হয়ে যাবে বা একই প্রোগ্রামে দুজন প্রোগ্রাম করব। এটাকেই বলা হয় বোধহয় নিয়তি। নিয়তি এভাবে আমাদের সবসময় কোনো না কোনো ভাবে নিয়ে ঘোরেন এবং ঘোরান। তো রেজার জন্য অফুরন্ত ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। আরো একটি অনুষ্ঠানে অনেক বান্ধবীরা প্রত্যাশা করেছে তোর সাথে প্রোগ্রাম করবার জন্য। বন্ধু মিতা ভট্টাচার্যের গান শুনবার জন্য অনেকের অনুরোধ আছে, শুভেচ্ছা জানিয়েছে, শুভকামনা জানিয়েছে। মিতা ভট্টাচার্য, আফরোজ আজিজ মুন্নি এবং রেজাউল করিম রেজা, আমাদের তিনজনকে নিয়ে আবার একটি প্রোগ্রাম করবার জন্য বন্ধুদের অনুরোধ আছে। যাই হোক, বন্ধুদের ভালোবাসায় সিক্ত হয়ে রইলাম। আর সকলের জন্য রইল শুভকামনা, শুভেচ্ছা। বরিশ ধরার মাঝে শান্তির বাড়ি, এই শান্তিটুকু নিয়ে আমরা সবাই যেন পথ চলতে পারি। আমরা আগামীতে আবার কোনো একটা অনুষ্ঠানে আমাদের দেখা হবে। আমরা সব বন্ধুরা আবার আনন্দ করব। সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রেজা, মিতা, তোমরা বন্ধুদের কাছে বিদায় নাও। আজকের মতো খোদা হাফেজ আমার পক্ষ থেকে। অনেক ধন্যবাদ মুন্নি। মিতা আমি আগে বলি, হ্যাঁ, মিতা যেহেতু আগে শুরু করেছিল আমি চেষ্টা করি। তো যাই হোক, আমার খুবই ভালো লাগলো। আর মানে বিনি সুতার গাঁথায় যেভাবে বন্ধুদের সঙ্গে মানে মিলিত হলাম আর কি, বা মিলিত হচ্ছি। আজকে আমরা তিনজন প্রোগ্রাম করছি একসাথে, কিন্তু আর বাদ বাকি বন্ধু যারা দেখছে তারাও কিন্তু একই। আমি সকলকে
আমার প্রাণঢালা ভালোবাসা, অনিঃশেষ শুভকামনা জ্ঞাপন করছি। আর মিতা, তোমার গান মানে হৃদয়ে ছুঁয়েছে। আর মুন্নির এত প্রাণবন্ত সঞ্চালনা, আমি সত্যি মুগ্ধ। মানে কখনো কল্পনা করিনি যে মুন্নির সঞ্চালনায় আমি আবৃত্তি করব, কারণ ও নিজেও একজন আবৃত্তি শিল্পী এবং পাশাপাশি শতরঞ্জি নিয়ে সে বাংলাদেশে একটা মাইল ফলক আছে, এটা মনে হয় অনেক বন্ধু জানে না। আমার মনে হয় কেউ কেউ জানে যারা রাজশাহীতে থাকে। তো আমি আবারও অনেক অনেক শুভকামনা জানাচ্ছি যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছে। আমি সেই সকল বন্ধুদেরকে মানে অনিঃশেষ ভালোবাসা আমি জানাচ্ছি, বর্ষার শুভেচ্ছা। খোদা হাফেজ, শুভরাত্রি। মিতা বন্ধু, তুমি বন্ধুদের জন্য কিছু বলো। আমরা শুভ সন্ধ্যা সবার প্রতি। হ্যাঁ, আমরা আসলে সময় অনেকটা হয়ে গেছে, এখন তো শেষ করার বিদায় নেবার পালা। মুন্নির সঞ্চালনা তো খুব ভালো, খুব মিষ্টি মেয়ে। আমার বান্ধবী হলেও খুব মিষ্টি, সব দিক থেকে খুব ভালো লাগে। আর রেজার কবিতা বলার তো ডাকসাইট অ্যাটিটিউড খুব ভালো লেগেছে আমার। আমার এ ধরনের কবিতাই বেশি ভালো লাগে, একটা বলিষ্ঠ কণ্ঠের উচ্চারণ। আমি গানও বলিষ্ঠ গলায় করতে পছন্দ করি, খুব শ্রুতিমধুর হলেও গলায় একটা তেজ থাকবে, তেজটা খুব প্রয়োজন। সব মিলিয়ে অসাধারণ, আমারও খুব ভালো লাগলো। এবং সবসময় যেটা আমার এখন এখান থেকে লাইভ শেষ করার পরে আমি আরেকটা লাইভে জয়েন করব, সেখান থেকে আমাকে কল করছে বারবার, কিন্তু আমার বন্ধুরা যেহেতু এখানে আছে তাই আমি কিন্তু এই জায়গাটা কখনো আমি বাদ রেখে আসি না। যে ফ্রেন্ডসদের প্রতি একটা ভালোবাসা অন্যরকম, এখান থেকে শেষ করে সেখানে জয়েন করব। ভালো লাগলো, আবার দেখা হবে, আবার দেখা ইচ্ছা হবে। থাকলো। এ দেখাই শেষ দেখা নয় তো। সবাই ভালো থেকো, শুভরাত্রি। শুভরাত্রি।